আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হলো। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে গত ভিডিওটির একদম শেষের দিকে আমি আপনাদেরকে বেশ কয়েকটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের নাম দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা শুধুমাত্র বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং পয়সন ডিস্ট্রিবিউশন পড়ব, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা শুধুমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ব। এই তিনটা ডিস্ট্রিবিউশন পড়ার পেছনের কারণ হলো যে আমাদের বাস্তবিক জীবনে এই তিনটা ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি প্রয়োগ হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখে নেই আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে আমাদের কি কি পড়তে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে আমরা পড়ব ডেফিনেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, underlying condition of binomial distribution, derivation of binomial distribution, recurrence formula for the probabilities of binomial distribution, properties of binomial distribution এবং সবশেষে আছে moments of binomial distribution। এই ভিডিওটির মাধ্যমে আমরা চেষ্টা করব প্রথম তিনটা টপিক কভার করার জন্য। এর মধ্যে আছে ডেফিনেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে মূলত কি বোঝায়, এরপরে আন্ডারলাইং কন্ডিশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আন্ডারলাইং কন্ডিশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত প্রযোজ্য, যে শর্তগুলো পূরণ করলে আমি তাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারবো। এই কন্ডিশন সম্পর্কে আমরা পড়বো। ডিরাইভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ডিরাইভেশন হচ্ছে এখানে একটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন, গাণিতিক সমাধান যার মাধ্যমে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে ডিরাইভ করব। এটা আমরা যখন পড়বো আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন শুরুতে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি সেটা বলার আগে আমি বলতে চাচ্ছি যে আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আবিষ্কারের প্রয়োজন কেন পড়লো। আপনারা জানেন যে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সায়েন্টিস্টরা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। বিজ্ঞানের বেশিরভাগ জিনিসের আবিষ্কারের পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সমস্যার সমাধান করা কিংবা কোনো একটা কাজকে আরো সহজ উপায়ে কিভাবে করা যায় সেটার জন্য অধিকাংশ আবিষ্কারের সৃষ্টি। এখন এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আবিষ্কারের পেছনেও তেমন একটা উদ্দেশ্য জড়িত আছে। এজন্য ডেফিনেশন বলার আগে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে কেন আবিষ্কার করার প্রয়োজন হলো সেটা একটু বলতে চাই। আপনারা জানেন যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেহেতু এটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সে অবশ্যই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়েই কাজ করবে। এবং আমি যখন আপনাদেরকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল পড়িয়েছিলাম, আমি আপনাদেরকে কয়েন টসের একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেই কয়েন টসের এক্সাম্পলের মাধ্যমেই আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কেন প্রয়োজন। দেখেন এখানে যে আমি যদি একটা কয়েনকে একবার টস করি, সেক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস হবে হেড অথবা টেইল। একবার কয়েন টস করার ফলে আমার হয় শাপলা আসবে কিংবা মানুষ আসবে। আমি শাপলা মানুষ না বলে তাকে বলতে পারি হেড অথবা টেইল। দ্যাট মিনস একবার হেড আসতে পারে, না হয় একবার টেইল আসতে পারে। এখন আমি যদি ডিফাইন করে দেই যে আমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স হচ্ছে নাম্বার অফ হেড, দ্যাট মিনস একবার কয়েন টসের ফলে হয় একবারও হেড আসবে না, তখন এক্স এর ভ্যালু হবে 0, আর না হয় একবার হেড আসবে তখন এক্স এর ভ্যালু হবে 1। এখন এই স্যাম্পল স্পেসটা দেখে আমরা খুব সহজে তার প্রবাবিলিটি বের করতে পারি। এক্স এর ভ্যালু 0 হওয়ার প্রবাবিলিটি কি এটা আপনারা জানেন কিভাবে প্রবাবিলিটি বের করতে হয়। একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করার জন্য সূত্র হচ্ছে যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। এখানে একটাও হেড আসবে না, এর ফেভারে আউটকাম আছে শুধুমাত্র একটি, সেটা হচ্ছে টেইল। যদি টেইল আসে তাহলে হেড আসবে না, তখন এক্স এর ভ্যালু 0। দ্যাট মিনস উপরে 1 আর টোটাল নাম্বার অফ আউটকাম আছে 2, দ্যাট মিনস নিচে হচ্ছে 2। এই জন্য প্রবাবিলিটি অফ 0, দ্যাট মিনস একটাও হেড আসবে না এমন ঘটনার সম্ভাবনা হচ্ছে হাফ, আর একবার হেড আসবে এমন ঘটনার সম্ভাবনাও হাফ, কারণ একবার কয়েন টসে শুধুমাত্র একবারই হেড আসবে। দ্যাট মিনস একবার হেড আসার আন্ডারে
আউটকাম আছে শুধুমাত্র একটি, এই জন্য উপরে ফেভারেবল আউটকাম 1, নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 2। এটা আপনারা ইতিমধ্যেই জানেন, আমি জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। এখন যদি আমি কয়েনটাকে একবার টস না করে কয়েনটার ট্রায়াল সংখ্যা বাড়াই, আপনারা ট্রায়াল মানে কি জানেন? ট্রায়াল মানে হচ্ছে রিপিটেশন অফ দ্য এক্সপেরিমেন্ট আন্ডার সেম কন্ডিশন। আমি যদি প্রথম যে এক্সপেরিমেন্টটা করলাম সেটাকে যদি আবার রিপিট করি, সেক্ষেত্রে সেই রিপিটেশনটাকে বলা হবে ট্রায়াল। এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রায়াল। দ্যাট মিনস একটা কয়েনকে আমি দুইবার টস করতেছি। একটা কয়েনকে যদি আমি দুইবার টস করি, সেক্ষেত্রে আমার স্যাম্পল পয়েন্টটা দেখেন আগে থেকে বেড়ে যাবে। আগে স্যাম্পল পয়েন্ট ছিল 2টা, এখন স্যাম্পল পয়েন্ট হয়ে যাচ্ছে 4টা। দ্যাট মিনস আমার স্যাম্পল স্পেস বড় হয়ে যাচ্ছে। স্যাম্পল স্পেসের মধ্যে প্রত্যেকটা আউটকামকে বলা হয় স্যাম্পল পয়েন্ট। দেখেন স্যাম্পল পয়েন্ট বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 কেন? প্রতিটা ট্রায়ালে আউটকাম হচ্ছে 2টা আর n হচ্ছে ট্রায়াল সংখ্যা। দ্যাট মিনস ট্রায়াল সংখ্যা বাড়ানোর সাথে সাথে আমার স্যাম্পল সাইজটা একটু বেড়ে যাচ্ছে। এখন আমি যদি আগের মতো ডিফাইন করে দিই যে আমার নাম্বার অফ হেড x হচ্ছে আমার নাম্বার অফ হেড, সেক্ষেত্রে আমি খুব সহজেই এই স্যাম্পল স্পেস থেকে গুণে তাদের প্রবাবিলিটিটা বের করতে পারি। কিভাবে? দেখেন, একবারও হেড আসবে না এমন ঘটনা শুধু একটি আছে। দ্যাট মিনস ফেভারেবল আউটকাম 1, আর টোটাল নাম্বার অফ আউটকাম তো টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে 4টা আউটকাম আছে, তাই নিচে হবে 4। একবারও হেড আসবে না, দ্যাট মিনস এক্স এর মান 0 হবে, তার প্রবাবিলিটি হবে 1/4। এখন পরবর্তীতে হচ্ছে এক্স এর মান 1 হবে, তার প্রবাবিলিটি হচ্ছে কত? আমরা কিভাবে বের করব? আমরা জানি যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। একবার হেড আছে, তার ফেভারে আউটকাম আছে 2টি। একবার হেড আসবে, তার ফেভারে আউটকাম আছে 2টি, এজন্য উপরে হচ্ছে 2 আর টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 4। দ্যাট মিনস এক্স এর মান 1 হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 2/4। আর লাস্টলি যদি বলি যে এক্স এর মান 2 হবে, তার প্রবাবিলিটি কত? দ্যাট মিনস দুইবারই হেড আসবে, তার সম্ভাবনা কত? এরকম ঘটনা শুধুমাত্র একটি আছে, এজন্য যেহেতু দুইবার হেড ঘটবে, এর ফেভারে শুধুমাত্র একটি আউটকাম আছে, তাই আমরা বলবো উপরে 1 আর নিচে টোটাল নাম্বার অফ আউটকাম 1/4। এটা আমি আগের ভিডিওতেই বলেছি। এখন কথা হচ্ছে যে আমি যদি এই ট্রায়াল সংখ্যাকে আরেকটু বাড়াই, আমি যদি ওই কয়েন টসকে দুইবারের জায়গায় 3বার টস করি, দ্যাট মিনস আমার ট্রায়াল সংখ্যা যদি 3 হয়ে যায়, সেক্ষেত্রে আগে আমার স্যাম্পল পয়েন্ট ছিল 4টা, তা এখন তার থেকে আরো বেড়ে যাবে, তখন হবে 8টা। দ্যাট মিনস আগে থেকে আমার স্যাম্পল স্পেসটা আরেকটু বড় হয়ে যাচ্ছে। দেখেন, দুইবার কয়েন টসে স্যাম্পল স্পেসটা যতটা সহজ ছিল, প্রবাবিলিটি বের করাটা যতটা সহজ ছিল, তার তুলনায় 3বার কয়েন টসে স্যাম্পল স্পেসটা একটু বড় হয়ে যাচ্ছে, প্রবাবিলিটি বের করাটা কম্পারেটিভলি একটু কঠিন, কিন্তু অসম্ভব না, সম্ভব, আমরা বের করতে পারবো। দেখেন, এখানেও যদি আমি x কে ডিফাইন করে দেই যে নাম্বার অফ হেড, তাহলে x এর ভ্যালু হতে পারে 0, 1, 2, 3, এই 4টা ভ্যালু, এবং তাদের প্রবাবিলিটিটাও আমরা স্যাম্পল স্পেস থেকে গুণে, আউটকাম গুণে খুব সহজে বের করতে পারি। দ্যাট মিনস একবারও হেড আসবে না, এই ঘটনাটা শুধুমাত্র একবারই আছে, তাই তার প্রবাবিলিটি হবে 1 ডিভাইডেড বাই 8। 8 কেন? টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 8 আছে। একবার হেড আসবে এমন ঘটনা আছে কয়টা? আমার এখন গুণে বের করতে হবে। একবার হেড আছে, তার ফেভারে কয়টা আউটকাম আছে? দেখেন, একবার হেড আছে, তার ফেভারে আউটকাম আছে 1টা, 2টা এবং এই যে 3টা। দ্যাট মিনস একবার হেড আসবে এমন ঘটনা 3বার ঘটতেছে, এজন্য আমার উপরে 3 আর টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 8। এরপরে আমি চলে আসি, দুইবার হেড আসবে এমন ঘটনা কয়টা আছে? আমি জাস্ট একটু অন্য কালার দিয়ে এটাকে মার্ক করি। দুইবার হেড আসবে, এর ফেভারে আউটকাম আছে 1টা, 2টা এবং 3টা। দ্যাট মিনস এক্ষেত্রেও দুইবার হেড আসার প্রবাবিলিটি হবে 3/8। দুইবার হেড আছে এমন আউটকাম হচ্ছে 3টি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। আর জানেনই যে
3 বার হেড আসতেছে এমন ঘটনা শুধুমাত্র একটাই আছে, এজন্য উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 8। 8 হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম। দেখেন এভাবে গুণে গুণে স্যাম্পল স্পেস থেকে আমরা খুব সহজেই তার প্রবাবিলিটিটা বের করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমরা ট্রায়াল সংখ্যা আরো বাড়াই তখন কি অবস্থা হবে? যদি আমরা 3 বারের বদলে কয়েনটাকে 4 বার টস করি সেক্ষেত্রে আমার স্যাম্পল পয়েন্ট আগে থেকে আরো ডাবল হয়ে যাবে। দ্যাট মিনস তখন আমার স্যাম্পল পয়েন্ট হবে 16টা। 8টা স্যাম্পল পয়েন্ট থেকে প্রবাবিলিটিটা গুণে বের করাটা যতটা সহজ ছিল তার তুলনায় এখন আরেকটু কঠিন হয়ে গেল। কঠিন হলেও অসম্ভব না, আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। এখানে দেখেন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x হচ্ছে নাম্বার অফ হেড এবং x এর মান হচ্ছে 0, 1, 2, 3, 4। এদের প্রবাবিলিটি কিভাবে বের করব? ঠিক আগের মতোই 0 এবং এই x এর মান 0 এবং x এর মান 4 হওয়ার প্রবাবিলিটিটা আমরা খুব সহজেই দেখেই বুঝতে পারবো। প্রবাবিলিটি অফ 0 আসার সম্ভাবনা আমরা খুব সহজেই বের করতে পারবো যে দেখেন একবারও হেড আসবে না এমন ঘটনা একটি আছে। দ্যাট মিনস উপরে হবে 1 আর টোটাল নাম্বার অফ আউটকাম যেহেতু 16, দ্যাট মিনস নিচে হবে 16। আর খুব সহজেই বলতে পারি যে 4বারই হেড আসবে এমন ঘটনা আছে শুধুমাত্র একটি। দ্যাট মিনস উপরে হবে x এর মান 4 হবে, তার সম্ভাবনা উপরে হচ্ছে 1 আর যেহেতু টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 16, দ্যাট মিনস নিচে হবে 16। কিন্তু যদি আমি বলি যে একবার হেড আসবে তার সম্ভাবনা কত, x এর মান 1 হবে তার সম্ভাবনা কত, তখন আমার খুঁজে বের করতে হবে আসলে কোন কোন আউটকাম গুলোতে একটা করে হেড আছে। দেখেন এই আউটকামটাতে একটা হেড আছে, এই আউটকামটাতে একটা হেড আছে, তারপরে এই আউটকামটাতে একটা হেড আছে, এরপরে আছে হচ্ছে এই আউটকামটাতে একটা হেড, আর সবগুলাতে হচ্ছে এর থেকে বেশি আছে। দ্যাট মিনস দেখেন একটা হেড আছে এমন আউটকামের সংখ্যা 4টি, 1, 2, 3, 4 আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম। দ্যাট মিনস x এর মান 1 হবে তার প্রবাবিলিটি হচ্ছে 4/16 কিংবা আমি একে 1/4 বলতে পারি। যদি বলি x এর মান 2 হবে তার প্রবাবিলিটি কত, তাহলে আমার আবারও গুনতে হবে যে কোন কোন আউটকামের মধ্যে 2টা করে হেড আছে। দেখেন আমি একটু গুনি, এখানে হচ্ছে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, জায়গায় 3টা, এই জায়গায় 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, তারপরে হচ্ছে এটাতে 2টা হেড আছে আর বাকি সবগুলোতে 3টা। দেখেন লাল কালি দিয়ে যেগুলোকে মার্ক করেছি টোটাল 1, 2, 3, 4, 5, 6 টোটাল 6টা আউটকামের মধ্যে 2টা করে হেড আছে। দ্যাট মিনস x এর মান 2 হবে তার সম্ভাবনা হবে 6/16। এরপরে যদি আমি বলি প্রবাবিলিটি অফ x এর মান 3 হবে, x এর মান 3 হবে তার সম্ভাবনা কত, x এর মান 3 হবে তার সম্ভাবনা কত সেটার জন্য আমার গুনতে হবে কি যে 3টা করে হেড আছে এমন আউটকাম কয়টা আছে, 1টা, 2টা, 3টা এবং 4টা। 4টা আউটকামের মধ্যে 3টা করে হেড আছে। দ্যাট মিনস উপরে ফেভারেবল আউটকাম হবে 4, নিচে হবে 16। খুব সহজেই আমি গুনে, আমি যদি স্যাম্পল স্পেসটা লিখতে পারি খুব সহজে গুনে আমি কি করতে পারবো, তাদের প্রবাবিলিটি বের করে ফেলতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ট্রায়াল সংখ্যা যদি 3-4 বার না হয়ে এর থেকে অনেক বেশি হয়, ধরেন আমরা 4 বার কয়েন টস না করে আমরা কয়েনটাকে 10 বার টস করব। 10 বার যদি আমি একটা কয়েনকে টস করি সেক্ষেত্রে আমার স্যাম্পল পয়েন্ট হয়ে যাবে 1024। এখন আমি যদি এই স্যাম্পল স্পেসটাকে লেখা শুরু করি 1024টা স্যাম্পল পয়েন্ট এর মধ্যে থাকবে এবং প্রত্যেকটার সিকোয়েন্স মেনটেন করে লেখা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। যদিও এটা সম্ভব হয়, হয়তোবা একটা পরীক্ষার সম্পূর্ণ সময়টাই চলে যাবে,
এই শুধুমাত্র একটা স্যাম্পল স্পেস বের করতে, কারণ দেখেন এখানে একটা স্যাম্পল পয়েন্টই কত বড়। এভাবে 1024টা স্যাম্পল পয়েন্ট লিখে প্রত্যেকটা ভ্যালুর প্রবাবিলিটি বের করাটা অনেক টাফ। এখন আমি যদি আপনাদেরকে বলি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 7 হেড, দ্যাট মিনস এক্স এর মান 7 হবে কিংবা 7টা হেড পাওয়ার সম্ভাবনা কত। এই 10টা কয়েন টসের মধ্যে 7বার আমি হেড পাবো, এর সম্ভাবনা কত। দ্যাট মিনস প্রথমে আপনাকে তখন কি করতে হবে, এই 124টা স্যাম্পল পয়েন্ট সহ এই স্যাম্পল স্পেসটা লেখা লাগবে এবং সেখান থেকে তারপর গুনে গুনে বের করা লাগবে যে কোন কোন আউটকামের মধ্যে 7টা হেড আছে। এটা খুবই লেবরিয়াস একটা ওয়ার্ক, এটা আমাদের পক্ষে এভাবে করা সম্ভব না। মূলত এই কষ্টটাকে একটু সহজ করে দেওয়ার জন্যই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার উৎপত্তি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ট্রায়াল সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা খুব সহজে একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করতে পারি। এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা ম্যাডাম, আমরা এতবার ট্রায়াল আসলে কেন করব, একটা কয়েনকে 10 বার টস করার আসলে কি দরকার। এই যে ট্রায়াল সংখ্যা আমি বাড়াচ্ছি, কেন বাড়াচ্ছি, ট্রায়াল সংখ্যা কেন বাড়াচ্ছি তার গল্পটা আমি একটু বলি আপনাদেরকে। দেখেন এখানে যে পিকচারটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা ল্যাবের পিকচার, এবং এখানে একজন রিসার্চার একজন ভলান্টিয়ারের উপরে কোভিড-19 ভাইরাসের ভ্যাকসিন অ্যাপ্লাই করতেছে। দেখেন এই পিকচারটা আমি জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি, এবং এই ব্যক্তির, এই ভলান্টিয়ার যে ব্যক্তি যার উপরে ভ্যাকসিনটা অ্যাপ্লাই করা হচ্ছে, তাকে আমি একটা কয়েন টসের সাথে কম্পেয়ার করতে পারি। কারণ কি, দেখেন যখন একটা ক্লিনিক্যাল ট্রায়ালে নতুন একটা ড্রাগ কিংবা ভ্যাকসিনকে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করা হয়, তখন দুই ধরনের আউটকাম কনসিডার করা হয়। হয় এই নিউ ড্রাগ কিংবা ভ্যাকসিনটা অ্যাপ্লাই করার ফলে সে, তার উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, আর না হয় পড়বে না। দ্যাট মিনস এই কোভিড-19 ভাইরাসের ভ্যাকসিনটা যদি এই রোগীর উপরে অ্যাপ্লাই করা হয়, হয় সেটা সাকসেসফুলি ওয়ার্ক করবে কিংবা করবে না, জাস্ট লাইক কয়েন টসিং গেম। যেমন আমি কয়েন টসে আমার হয় হেড আসতেছে আর না হয় হেড আসতেছে না, দুইটা আউটকাম। ঠিক একইভাবে এখানে একজন ব্যক্তি কিংবা একজন পেশেন্টকে যদি আমি একটা ট্রায়াল ধরি, সেক্ষেত্রে একটা ট্রায়ালের আমার দুইটা পসিবল আউটকাম আসছে এই ভ্যাকসিন প্রয়োগ করার পরে, যেমন যে সে হয়তোবা কিওর হবে কিংবা কিওর হবে না। এখন এই ভ্যাকসিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যদি শুধুমাত্র ৩-৪ জন ব্যক্তির উপরে ভ্যাকসিনটা অ্যাপ্লাই করে কোনো একটা কনক্লুশন ড্র করতে চাই, সেটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে? অবশ্যই হবে না। এখানে দেখেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের রিসার্চাররা এপ্রিল মাস থেকে ১,০০০ জন ব্যক্তির উপরে, ১,০০০ জন হেলদি অ্যাডাল্ট ভলেন্টিয়ারের উপরে এই ভ্যাকসিনটা প্রয়োগ করা শুরু করে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের ফার্স্ট ফেজ। দ্যাট মিনস একটা ক্লিনিক্যাল ট্রায়ালে 3টা ফেজ থাকে, এর মধ্যে প্রথম ফেজে সবচেয়ে কম সংখ্যক ব্যক্তির উপরে সেই ভ্যাকসিন কিংবা ড্রাগটা অ্যাপ্লাই করা হয়। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ১,০০০ জন ব্যক্তির উপরে সেই কোভিড-19 ভাইরাসের ভ্যাকসিনটা অ্যাপ্লাই করা শুরু করেছে। দ্যাট মিনস এখানে আমার নাম্বার অফ ট্রায়াল হচ্ছে ১,০০০। এই ১,০০০ জন ব্যক্তির উপরে ভ্যাকসিন অ্যাপ্লাইয়ের পর যে রেজাল্ট আসবে সেটা থেকে তারা একটা কনক্লুশন ড্র করবে। কিন্তু ৩-৪ জন ব্যক্তির উপরে সেটা অ্যাপ্লাই করলে সেখান থেকে যদি আমি কনক্লুশন ড্র করার চেষ্টা করি, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এত অল্প সংখ্যক ব্যক্তির উপরে ভ্যাকসিনটা অ্যাপ্লাই করে যদি কোনো কনক্লুশন ড্র করা হয়, তাহলে সেটা ভুল হবে। তো সেক্ষেত্রে দেখেন যে এই ১,০০০ জন ব্যক্তি থেকে প্রত্যেকটা ট্রায়ালে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে দুইটা পসিবল আউটকাম আছে। হয় সে ভালো হয়ে যাবে আর না হয় ভালো হবে না, হয় এই ভ্যাকসিনটা পজিটিভলি ওয়ার্ক করবে কিংবা করবে না। দ্যাট মিনস আমি যদি এইখান থেকে বলি যে একটা স্যাম্পল স্পেস ড্র করতে হবে এই ১,০০০ জন ব্যক্তির,
দ্যাট মিনস আমার এখানে ট্রায়াল সংখ্যা 1000 এবং প্রত্যেকটা ট্রায়ালে 2টা করে আউটকাম আছে। সেক্ষেত্রে ভাবতে পারতেছেন যে আসলে স্যাম্পল স্পেসটা কত বড় হয়ে যাবে, এবং সেইখান থেকে এভাবে গুনে গুনে স্যাম্পল পয়েন্ট আমি কিভাবে প্রবাবিলিটি বের করব? এটা একদমই ইম্পসিবল একটা ব্যাপার। আর যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে যে প্রবাবিলিটিটা আমরা আসলে মূলত বের করি একটা প্রিডিক্ট কিংবা ফোরকাস্টিং করার জন্য, যে আমি একটা কাজ করতে যাচ্ছি, যেই কাজগুলোতে রিস্ক কিংবা আনসার্টেনিটি থাকে যে আসলে কতটুকু সফল হবে কি হবে না, এই রিস্কটা থাকে, আনসার্টেনিটিস থাকে, তখন আমরা এই প্রবাবিলিটির মাধ্যমে ক্যালকুলেশন করার চেষ্টা করি আসলে আমার সাকসেস হওয়ার সম্ভাবনা কত কিংবা ফেইলিওর হওয়ার সম্ভাবনা কত। দেখেন এখানে বলছে এই ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের রিসার্চাররা যে তাদের এই কাজের মাধ্যমে 80% তারা দে আর 80% কনফিডেন্ট their experimental vaccine designed to block the virus from infecting the body will work. That means তারা বলতেছে যে 80% তারা কনফিডেন্ট যে এই ভ্যাকসিনটা কোভিড-19 ভাইরাসের উপরে পজিটিভলি কাজ করবে। সো আমাদেরকে এই লার্জ অ্যামাউন্ট অফ ট্রায়ালের প্রবাবিলিটি বের করতে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা সহযোগিতা করবে। খুব সহজেই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অনেক লার্জ ট্রায়াল থাকা সত্ত্বেও আমরা প্রবাবিলিটি বের করতে পারবো যে কোনো ইভেন্টের। তো এখন চলুন আমরা দেখে আসি আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে আসলে কি বোঝায়। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সর্বপ্রথম আবিষ্কার করেন একজন সুইডিশ ম্যাথমেটিশিয়ান যার নাম হচ্ছে জেমস বার্নলি। তিনি 1700 সালে সর্বপ্রথম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডিসকভার করেন। দুঃখজনক ঘটনা হলেও সত্য, 1705 সালে তিনি মারা যান এবং তার মৃত্যুর পরে 1713 সালে তার নেফিউ নিকোলাস বার্নলি এটা পাবলিশ করেন। বার্নলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রদান করার আগে একটা ট্রায়াল প্রদান করেন যার নাম তার নাম অনুসারে বার্নলি ট্রায়াল নামকরণ করা হয়। এখন বার্নলি ট্রায়াল আসলে কি? একটা এক্সপেরিমেন্টকে তখনই বার্নলি ট্রায়াল বলা হবে যখন তার শুধুমাত্র 2টা পসিবল আউটকাম থাকবে। That means an experiment is called Bernoulli trial if it has two possible outcome. যখন একটা এক্সপেরিমেন্টের 2টা পসিবল আউটকাম থাকবে তখন সেটাকে বলা হবে বার্নলি ট্রায়াল, এবং সেই 2টা পসিবল আউটকামকে নামকরণ করা হয় সাকসেস এবং ফেইলিওর দ্বারা। এখানে সাকসেস বলতে মূলত কোনো একটা নির্দিষ্ট ইভেন্ট ঘটাকে বোঝাচ্ছে, এবং সেই ইভেন্টটা যদি না ঘটে তখন সেটাকে বলা হচ্ছে ফেইলিওর। আমি আবারও বলছি যে কোনো একটা নির্দিষ্ট ইভেন্ট ঘটাকে বলা হচ্ছে সাকসেস এবং সেই ইভেন্টটা না ঘটাকে বলা হচ্ছে ফেইলিওর। দ্যাট মিনস যদি আমি একটা কয়েন টস করি, সেক্ষেত্রে আমি যদি দেখি যে আসলে হেড আসছে কি আসছে না, হেড আসার ঘটনাটাকে বলা হবে সাকসেস, আর হেড না আসার ঘটনাকে বলা হবে ফেইলিওর। যদি আমি ভ্যাকসিনের কথা বলি, দ্যাট মিনস একজন পেশেন্টের উপরে আমি যদি ভ্যাকসিন অ্যাপ্লাই করি, যদি ভ্যাকসিনটা পজিটিভলি ওয়ার্ক করে তখন আমি সেটাকে বলবো সাকসেস, আর যদি পজিটিভলি ওয়ার্ক না করে তখন সেটাকে বলবো আমি ফেইলিওর। ধরেন আপনারা পরীক্ষা দেন, পরীক্ষাকে আমি 2টা পসিবল আউটকামে ভাগ করতে পারি, যেমন হচ্ছে পাস এবং ফেল। যদি কেউ পাস করে, যদি একটা স্টুডেন্ট সেই এক্সামিনেশনে পাস করে তখন সেটাকে বলা হবে সাকসেস, যদি পাস না করে তখন সেটাকে বলা হবে ফেইলিওর। আমি যদি আরো এক্সাম্পল দেই, ধরেন একটা বেবি জন্মগ্রহণ করবে, এখন আমি যদি দেখতে চাই যে আসলে ছেলে হচ্ছে কিনা, দ্যাট মিনস ছেলে হওয়ার ঘটনাটাকে বলা হবে সাকসেস এবং ছেলে না হওয়ার ঘটনাকে বলা হবে ফেইলিওর। এখানে সাকসেস বলতে আসলে সফলতা কিংবা ফেইলিওর বলতে ব্যর্থতা এমন কিছু না বুঝিয়ে বোঝানো হচ্ছে যে কোনো একটা ইভেন্ট যদি ঘটে, সেই ইভেন্টটা ঘটাকে বলা হচ্ছে সাকসেস এবং সেই ইভেন্টটা না ঘটাকে বলা হচ্ছে ফেইলিওর। আচ্ছা, এখন আমরা চলে যাই যে আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। এই বার্নলি ডিস্ট্রিবিউশন থেকেই মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উৎপত্তি। যখন একটা এক্সপেরিমেন্টের 2টা পসিবল আউটকাম থাকবে, দ্যাট মিনস সাকসেস অ্যান্ড ফেইলিওর। দেখেন, when an experiment has two possible outcome, success and failure, that means success and failure, that means সেটা হচ্ছে একটা বার্নলি ট্রায়াল। এমন একটা এক্সপেরিমেন্ট যার 2টা পসিবল আউটকাম থাকবে সাকসেস অ্যান্ড ফেইলিওর, এবং and the experiment is repeated n times independently, এবং সেই এক্সপেরিমেন্টটাকে n times ইন্ডিপেন্ডেন্টলি রিপিট করতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি রিপিট মানে বোঝাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট মানে বোঝাচ্ছে যে একটা ট্রায়ালের রেজাল্ট আরেকটা ট্রায়ালের রেজাল্টকে প্রভাবিত করবে না।
ধরেন আমি যদি একটা কয়েন টস করি, ওই কয়েন টসে হেড আসবে নাকি টেইল আসবে সেটা অন্য কোনো কয়েন টসের হেড কিংবা টেল আসার উপর নির্ভর করবে না। দ্যাট মিন্স একটা ট্রায়ালের রেজাল্ট সেই ট্রায়ালটার উপর নির্ভর করবে, অন্য কোনো ট্রায়ালের রেজাল্টের উপর নির্ভর করবে না। যেমন ধরেন ভ্যাকসিনটা আমি প্রদান করছি একজন পেশেন্টকে, সেই ভ্যাকসিনটা সাকসেসফুলি ওয়ার্ক করবে কি করবে না সেটা ওই পেশেন্টের উপর নির্ভর করবে, সেটা অন্য কোনো পেশেন্টের রেজাল্টের উপর নির্ভর করবে না। এবং the probability of success কে p দ্বারা ডিনোট করা হয়। The probability of success of any given trial remain constant from trial to trial. এটা মানে বোঝানো হচ্ছে যে probability of সাকসেস ঘটার সম্ভাবনাটা প্রথম ট্রায়ালের জন্য যত হবে, যতগুলা ট্রায়াল রিপিটেশন করা হোক না কেন সবগুলা ট্রায়ালে সাকসেস হওয়ার সম্ভাবনা সমান থাকবে। যেমন যদি আমি একটা কয়েন টস করি, যদি আমার প্রথম ট্রায়ালে সাকসেস আসার সম্ভাবনা হয় হাফ, সেক্ষেত্রে আমি যদি 100 বার কয়েনটা টস করি সেক্ষেত্রে প্রতিটা ট্রায়ালে হেড আসার সম্ভাবনা হাফই হবে। ট্রায়াল টু ট্রায়াল সাকসেস হওয়ার সম্ভাবনা সমান থাকবে। যদি একজন পেশেন্টের উপরে যদি ভ্যাকসিন অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে প্রথম পেশেন্টের সাকসেস হওয়ার প্রবাবিলিটি যত হবে, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে সাকসেস হওয়ার প্রবাবিলিটি ঠিক ততই হবে। দ্যাট মিনস ট্রায়াল টু ট্রায়াল প্রবাবিলিটি অফ সাকসেস কনস্ট্যান্ট থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, এবং তখনই সেই এক্সপেরিমেন্টটাকে বলা হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আবারও বলছি যে when an experiment has two possible outcome, সাকসেস এবং ফেইলিওর, এবং ওই এক্সপেরিমেন্টটাকে n টাইমস ইন্ডিপেন্ডেন্টলি রিপিট করতে হবে এবং প্রবাবিলিটি অফ সাকসেস প্রত্যেকটা ট্রায়ালের জন্য সমান হবে, তখনই সেই এক্সপেরিমেন্টকে বলা হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখন এই ডেফিনিশন থেকেই আমরা হয়তোবা রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে কি কি কন্ডিশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য প্রযোজ্য। তো চলুন আমরা দেখি যে আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কোন কোন কন্ডিশন আসলে রয়েছে, কোন কোন শর্তগুলো পূরণ করলে আমরা তাকে আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারি। ডেফিনিশনের মধ্যে ইতিমধ্যে চলে আসছে, আমি আপনাদেরকে বললাম। দেখেন আসলে আন্ডারলাইং কন্ডিশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আন্ডারলাইং কন্ডিশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি কি আছে। প্রথমত, দেয়ার ইজ এ ফিক্সড নাম্বার অফ ট্রায়াল, একটা নির্দিষ্ট সংখ্যক ট্রায়াল থাকা লাগবে। দেখেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফার্স্ট ফেজে 1000 জন ব্যক্তির উপরে ভ্যাকসিন অ্যাপ্লাই করছে। দ্যাট মিনস 1000 জন ব্যক্তি হচ্ছে আমার নির্দিষ্ট সংখ্যক ট্রায়াল, এবং এই ট্রায়াল সংখ্যাটা লার্জ হবে। নাম্বার অফ ট্রায়াল আর টু লার্জ, নাম্বার অফ ট্রায়ালটা অনেক লার্জ হবে কিন্তু ইনফিনিট হবে না, ফিনিট সংখ্যক হবে যাকে গণনা করা যাবে। দ্যাট মিনস প্রথম শর্ত হচ্ছে যে নাম্বার অফ ট্রায়াল ফিক্স থাকবে এবং ট্রায়াল সংখ্যা অনেক বড় থাকবে কিন্তু ফিনিট হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ট্রায়াল আর ইন্ডিপেন্ডেন্ট। ট্রায়াল আর ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায় আমি ইতিমধ্যেই বলে ফেলছি যে একটা ট্রায়ালের রেজাল্ট আরেকটা ট্রায়ালের রেজাল্টকে প্রভাবিত করবে না। একজন পেশেন্টের উপরে ভ্যাকসিনটা আসলে পজিটিভলি কাজ করবে কি করবে না সেটা শুধুমাত্র তার উপর নির্ভর করতেছে, সেটা অন্য কোনো ব্যক্তির সুস্থ হওয়া, অন্য কোনো ব্যক্তির উপরে পজিটিভলি কাজ করা কিংবা না করার উপর নির্ভর করবে না। দ্যাট মিনস প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বরে আছে there are only two possible outcome for each trial. That means প্রত্যেকটা ট্রায়ালের জন্য শুধুমাত্র দুইটা পসিবল আউটকাম থাকবে, তখন সেই ট্রায়ালটাকে বলা হচ্ছে বার্নলি ট্রায়াল। 4 নম্বরে আছে probability of success remain constant from trial to trial. probability of success প্রত্যেকটা ট্রায়ালের জন্য সমান হবে, কোনো ট্রায়ালে কম কিংবা বেশি হবে না। ফার্স্ট ট্রায়ালের জন্য probability of success যত হবে, একদম লাস্ট ট্রায়ালের জন্য probability of success ততই হবে। এবং সবশেষে আছে the number of success, নাম্বার অফ সাকসেসকে x দ্বারা ডিনোট করা হয় এবং probability of success কে p দ্বারা ডিনোট করা হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে বলা হচ্ছে নাম্বার অফ সাকসেস x, x এর মান 0 থেকে শুরু করে একদম n পর্যন্ত হতে পারে। যেমন ধরেন আমি যদি 100 বার কয়েন টস করি সেক্ষেত্রে হেড আসার প্রবাবিলিটি আমি যদি বের করতে চাই সেক্ষেত্রে আমার নাম্বার অফ হেড এমন হতে পারে যে একটাও আসতেছে না, তখন আমার ভ্যালু হয়ে যাবে 0। আর যদি 100টা পর্যন্ত আসে দ্যাট মিনস n সংখ্যক, তখন আমার ভ্যালু হবে 100। দ্যাট মিনস এখানে নাম্বার অফ সাকসেস x ইন n ট্রায়াল ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল।
তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। দেখুন, এখন পর্যন্ত আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন পড়লাম, আন্ডারলাইং কন্ডিশনস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়লাম যে কোন কোন কন্ডিশন প্রযোজ্য হলে আমরা একটা ডিস্ট্রিবিউশনকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারবো। তো এখন আমাদের পড়া বাকি আছে ডিরাইভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ডিরাইভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলার আগে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি, যেটা বুঝলে হয়তো বা আপনাদের ডিরাইভেশনটা বুঝতে একটু সহযোগিতা হবে কিংবা একটু সহজ লাগবে। দেখেন, এখন পর্যন্ত আমরা কোনো ইভেন্টের প্রবাবিলিটি সবসময় ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি অনুসারে বের করেছি, কিন্তু যখন একটা এক্সপেরিমেন্ট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কন্ডিশন ফলো করে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে তখন ইভেন্টের প্রবাবিলিটি গুলো বের করতে পারি। দেখেন, একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুইটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে যে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড probability of success remain constant from trial to trial. That means যখন ট্রায়ালসরা ইন্ডিপেন্ডেন্ট হবে এবং probability of success প্রতিটা ট্রায়ালের জন্য কনস্ট্যান্ট হবে। দ্যাট মিন্স আমি যদি একবার কয়েন টস করি সেক্ষেত্রে হেড আসার সম্ভাবনা হয় হাফ আর টেইল আসার সম্ভাবনা থাকে হাফ। দ্যাট মিন্স প্রতিটা ট্রায়ালের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা সমান থাকবে। প্রত্যেকটা ট্রায়ালে হেড এবং টেইল আসার সম্ভাবনা সমান থাকবে। এখানে probability of success remain constant from trial to trial মানে সেই কথাটাই বোঝানো হচ্ছে। যদি হেড আসার সম্ভাবনা কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই টেইল আসার সম্ভাবনা কনস্ট্যান্টই থাকবে। এখন কথা হচ্ছে যখন এই শর্তটা প্রযোজ্য হয় তখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এই ইভেন্টগুলোর প্রবাবিলিটি বের করতে পারি। এখানে সর্বপ্রথম ঘটনা হচ্ছে যে এক্স এর মান 0 হবে তার প্রবাবিলিটি কত। এক্স এর মান 0 হওয়া মানে হচ্ছে তিনটা ট্রায়ালেই টেইল আসবে, একটাও হেড আসবে না। দেখেন, এখানে যদি আমি একটা কয়েনকে 3 বার টস করি সেক্ষেত্রে 8টা ডিফারেন্ট আউটকাম ঘটতে পারে। এর মধ্যে এক্স এর মান 0 আসবে, দ্যাট মিন্স একটাও হেড আসবে না এমন ঘটনা একটি। দ্যাট মিন্স তিনটা ট্রায়ালের তিনটিতেই টেইল আসবে। দেখেন, এই প্রতিটা ট্রায়ালে টেইল আসার ঘটনা হচ্ছে হাফ। প্রথম ট্রায়ালে টেইল আসার ঘটনা হচ্ছে হাফ, দ্বিতীয় ট্রায়ালেও টেইল আসার সম্ভাবনা হচ্ছে হাফ এবং তৃতীয় ট্রায়ালের ক্ষেত্রেও টেইল আসার সম্ভাবনা হচ্ছে হাফ। এখন ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি ব্যবহার না করে আমরা মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি ব্যবহার করে এই ইভেন্টটার প্রবাবিলিটি বের করতে পারি। আপনাদের আমি মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি 5 নাম্বার চ্যাপ্টারে পড়িয়েছিলাম। ওখানে ছিল যে যখন ট্রায়ালসরা ইন্ডিপেন্ডেন্ট হয় তখন ইভেন্টগুলো একসাথে ঘটার প্রবাবিলিটি তাদের আলাদা আলাদা ঘটার প্রবাবিলিটির গুণফলের সমান। আমি আবারও বলছি, দেখেন যে তাদের একত্রে ঘটার সম্ভাবনা তাদের আলাদা আলাদা ঘটার সম্ভাবনার গুণফলের সমান। দ্যাট মিন্স তখন আসতেছে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, আমি যদি গুণ করি সেক্ষেত্রে আসবে 1/8 এবং এটা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটির সমানই। দ্যাট মিন্স প্রতিটা ট্রায়ালের ক্ষেত্রে দেখেন, প্রতিটা ট্রায়ালের ক্ষেত্রে তখন আমার সম্ভাবনা হবে 1/8, কারণ প্রত্যেকটাতে তিনটা ইভেন্ট আছে, টেইল 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 হেড, প্রত্যেকের কিন্তু ঘটার সম্ভাবনা হচ্ছে প্রত্যেকটা ট্রায়ালের জন্য হাফ। দ্যাট মিন্স এই আউটকামটা এই সিকোয়েন্সের জন্য প্রবাবিলিটি হবে 1/8, এই সিকোয়েন্সেরটার জন্য প্রবাবিলিটি হবে 1/8, কারণ এখানে তিনটা ট্রায়ালের তিনটা আউটকাম আছে, প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি হচ্ছে হাফ। এই ট্রায়ালের জন্য আমার প্রবাবিলিটি হবে 1/8, এভাবে প্রত্যেকটা ট্রায়ালের জন্য আমার প্রবাবিলিটি হবে 1/8। এখন ঘটনা হচ্ছে আমি তো পেলাম যে একবারও হেড আসবে না তার সম্ভাবনা হচ্ছে 1/8 মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি ব্যবহার করে। এখন আমি যদি বলি যে একবার হেড আসবে তার সম্ভাবনা কত, একবার হেড আসবে এই ঘটনাটা তিনটা ডিফারেন্ট আউটকামের মধ্যে ঘটতেছে। একবার হেড আসতেছে এই ঘটনাটা তিনটা ডিফারেন্ট আউটকামের মধ্যে ঘটতেছে। এই তিনটা ডিফারেন্ট আউটকামের প্রত্যেকের প্রবাবিলিটি হচ্ছে 1/8 1/8 1/8। দ্যাট মিন্স যখন একই ঘটনা তিনটা ডিফারেন্ট আউটকামের মধ্যে ঘটে তখন তাদের প্রবাবিলিটি গুলো যোগ করলে আমরা তাদের আলটিমেট প্রবাবিলিটি পাই। দেখেন, এখানে আলটিমেটলি প্রবাবিলিটি হচ্ছে 3/8।
একটা জিনিস শুধু খেয়াল রাখেন যে যখন সেম আউটকামের মধ্যে অনেকগুলো ইভেন্ট থাকতেছে তাদের গুণ হচ্ছে, কিন্তু একই ঘটনা যখন ডিফারেন্ট আউটকামের মধ্যে ঘটতেছে তখন সেক্ষেত্রে যোগ হচ্ছে। জাস্ট এই জিনিসটা আমার প্রয়োজন। সেকেন্ডটার ক্ষেত্রে দেখেন যে দুইবার হেড আসবে এমন ঘটনাও তিনটা আছে। সেক্ষেত্রে তিনটা ডিফারেন্ট ওয়েতে যে এই সেম ঘটনাটা ঘটতেছে, দ্যাট মিনস তাদের প্রবাবিলিটি গুলোকে আমি যদি যোগ করি আলটিমেটলি আমি এই 3/8 পাবো। কিন্তু সেম আউটকামের মধ্যে ঘটা ঘটনাগুলোর প্রবাবিলিটি বের করার জন্য আমি কি করতে হবে, যে একত্রে ঘটার প্রবাবিলিটি তাদের আলাদা আলাদা ঘটার প্রবাবিলিটির গুণফলের সমান। সেম আউটকামের মধ্যে আমরা গুণ করতেছি, কিন্তু সেই ঘটনাটাই ডিফারেন্ট ডিফারেন্ট আউটকামে যদি ঘটে তাহলে আমরা যোগ করতেছি। জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের ডিরাইভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বুঝতে কোনো সমস্যা হবে না। তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। ভাবলাম যেহেতু আপনাদেরকে বুঝাচ্ছি, তাই আপনাদের দিয়ে উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হবে, কিংবা আপনাদের হয়তো বা বুঝতে একটু সহজ হবে, সে উদ্দেশ্যেই আপনাদের দিয়ে উদাহরণটা দেওয়া। দেখেন এখানে আপনাদের ক্লাসের 11 জন ব্যক্তি উপস্থিত আছেন। এখন আমি যদি বলি ধরেন এই 11 জন ব্যক্তি স্ট্যাটিস্টিক্স এক্সাম দেবেন। এক্সামের আগে সবার প্রিপারেশন সমান। দ্যাট মিনস আমি যদি একটা এক্সামকে দুইটা পসিবল আউটকামে ভাগ করি, পাস এবং ফেলে, সেক্ষেত্রে পাস করার ঘটনাটা যদি ঘটে তখন সেটাকে আমি বলবো সাকসেস, আর যদি পাস করার ঘটনাটা না ঘটে তখন আমি এটাকে বলবো ফেইলিওর। যেহেতু সবার প্রিপারেশন সমান, দ্যাট মিনস সবার পাস করার সম্ভাবনা এবং ফেল করার সম্ভাবনা সমান। দ্যাট মিনস প্রত্যেকের প্রবাবিলিটি অফ সাকসেসকে পি দ্বারা ডিনোট করা হয়। আমি আগেই বলেছি প্রত্যেকের সাকসেস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ এবং ফেইলিওর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, এবং ফেইলিওরকে কিউ দ্বারা ডিনোট করা হয়। অনেক সময় কিউ না দিয়ে ডিনোট করে 1 - পি দ্বারাও ডিনোট করা হয়। এখন দেখেন আপনাদের প্রত্যেককে আমি এক একটা বার্নৌলি ট্রায়াল বলতে পারি, কারণ সবাই এক্সামিনেশন অ্যাটেন্ড করতেছেন এবং প্রত্যেকের থেকে দুইটা পসিবল আউটকাম হতে পারে, পাস এবং ফেল, এবং এক্সামিনেশনটা 11 জনের মধ্যে রিপিট হচ্ছে। দ্যাট মিনস এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমি বলতে পারি। এখন আমি যদি বলি এই 11 জনের মধ্যে 7 জন পাস করবে, তার প্রবাবিলিটি কত? আমি স্পেসিফিক ভাবে বলে দিলাম না যে কোন 7 জন পাস করবে। দ্যাট মিনস এই 11 জনের মধ্যে যে কোনো 7 জনই পাস করতে পারে। এমন হতে পারে যে প্রথম 7 জন পাস করবেন, সিকোয়েন্সিয়ালি প্রথম 7 জন পাস করবেন, আর বাকি 4 জন পাস করবে না। কিংবা ঘটনাটা এমন হতে পারে যে পরবর্তী যে 7 জন আছেন, পরবর্তী 7 জন পাস করবেন, বাকি 4 জন পাস করবেন না। কিংবা ঘটনাটা এমন হতে পারে যে এর পরবর্তী 7 জন পাস করবেন, এর পরবর্তী 7 জন পাস করবেন, বাকি 4 জন পাস করবেন না। দ্যাট মিনস 11 জন থেকে 7 জন পাস করা এই ঘটনাটা অনেকগুলো ডিফারেন্ট ওয়েতে ঘটতে পারে। এখন এই 11 জন থেকে 7 জন আসলে কত ভাবে ঘটতে পারে সেটা হচ্ছে কোয়েশ্চেন। দেখেন আমরা সবাই ছোটকালে কম্বিনেশন পড়েছি, অবশ্যই আপনারা পড়েছেন, জানেন কম্বিনেশনের মাধ্যমে আমরা বের করতে পারবো যে আসলে 11 জন থেকে 7 জন ঠিক কত উপায়ে ঘটতে পারে। দেখেন এখানে আমি ক্যালকুলেশন করেছি, আপনাদের 11 জন থেকে 7 জনকে আমি 330টা ভিন্ন ভিন্ন উপায়ে সাজাতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন যে জাস্ট কয়েন টসিং গেমের মতো আমি এই উদাহরণটা দেওয়ার আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা কয়েনকে যদি আমি 3 বার টস করি, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে একবার হেড আসার ঘটনাটা কেমন ছিল। একটা কয়েনকে যদি আমি 3 বার টস করি তাহলে একবার হেড আসার ঘটনাটা 3টা ডিফারেন্ট ওয়েতে ঘটছিল। কিন্তু আপনাদের এখানে 11 জন থেকে 7 জন 330টা ডিফারেন্ট ওয়েতে ঘটতে পারে। এখন এই 3টা কয়েন টসের ক্ষেত্রে আমি প্রবাবিলিটিটা কিভাবে বের করেছিলাম,
বলেছিলাম যে একটা জিনিস মনে রাখলেই হবে, কি করব, এদের প্রবাবিলিটি বের করার জন্য প্রত্যেকটা সিঙ্গেল আউটকামের মধ্যে যে ইভেন্টগুলো আছে সেখানে মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি অ্যাপ্লাই হবে এবং একই ঘটনা ডিফারেন্ট আউটকামে যে ঘটছে, যতবার রিপিট হচ্ছে, সেই ঘটনার প্রবাবিলিটিগুলোকে শুধু যোগ দিলেই আমরা সম্পূর্ণ ইভেন্টটার প্রবাবিলিটি পাবো। ঠিক কয়েন টসিং গেমটার মতো 11 জন থেকে 7 জন পাস করার ঘটনাটা আমরা বের করব। দেখেন, আমি জাস্ট সিকোয়েন্সটা লিখতে চাচ্ছি যে এই 11 জন থেকে 7 জন পাস করবে এবং 4 জন ফেল করবে, এই ঘটনাটা কি বললাম 330টা ডিফারেন্ট ওয়েতে ঘটতে পারে। আমি জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে আমার ফার্স্ট সিকোয়েন্স, এটা হচ্ছে আমার সেকেন্ড সিকোয়েন্স, এবং এভাবে লিখতে লিখতে আমি 330টা সিকোয়েন্স লিখতে পারবো। আমি আপনাদেরকে যেভাবে জাস্ট দেখিয়েছি যে আসলে 3বার কয়েন টসে একবার হেড আসার প্রবাবিলিটি কিভাবে বের করতে হয়, একটা নির্দিষ্ট সিকোয়েন্সের প্রবাবিলিটিগুলোকে গুণ দিব এবং সেম ঘটনাটা যেহেতু 330 বার রিপিট হচ্ছে, আমি তাদেরকে যোগ দিব। দেখেন, জাস্ট কি করব, একটা পসিবল আউটকামের মধ্যে মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি ব্যবহার হবে এবং সেম ঘটনাটাই ডিফারেন্ট ওয়েতে ঘটতেছে, তাদেরকে কি করতেছি, যোগ দিচ্ছি। দ্যাট মিনস আলটিমেটলি ঘটনাটা এমন হবে যে যেহেতু প্রতিটা ট্রায়ালে সাকসেস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, দ্যাট মিনস 7টা হাফ গুণ হবে সাকসেসের জন্য এবং 4টা হাফ গুণ হবে ফেইলিয়ারের জন্য। এভাবে প্রত্যেকটা কেসের জন্য, দেখেন এটা হচ্ছে আমার 1 নাম্বার সিকোয়েন্স, এটা হচ্ছে আমার 2 নাম্বার সিকোয়েন্স, এভাবে আমি 330টা সিকোয়েন্সের প্রবাবিলিটি যদি যোগ দেই, সেক্ষেত্রে আলটিমেটলি আমি পাবো probability of 7, that means 7 জন পাস করার সম্ভাবনা পাবো, জাস্ট লাইক কয়েন টসিং গেম। দেখেন, এখন আমি বারবার গুণ না দিয়ে আমি কি করতে পারি, আমি সাকসেসের ক্ষেত্রে প্রবাবিলিটির বেসটাকে একটাই করে তার উপর জাস্ট পাওয়ার দিয়ে দিয়েছি। ঘটনা হচ্ছে যে আমি আসলে তাদেরকে কতবার যোগ দিব, আমি যোগ দিব হচ্ছে 330 বার। 330 বার আমি তাদেরকে যোগ দিব। এখন একটা জিনিস খেয়াল করেন, 2 কে যদি 5 বার যোগ করা হয়, আমি 2 কে 5 বার যোগ করছি, দ্যাট মিনস 2 কে 5 বার যোগ করা আর 5 দিয়ে গুণ করা একই কথা, দুইটাতেই রেজাল্ট আসবে 10। ঠিক সেই ঘটনাটার মতো দেখেন, বারবার এই প্রত্যেকটা সিকোয়েন্সের প্রবাবিলিটিটাকে যোগ না দিয়ে আমি কি করতে পারি, এই প্রবাবিলিটিটাকে গুণ দিতে পারি। দ্যাট মিনস 330টা সিকোয়েন্স আমি এখানে যোগ দিচ্ছি, সেটাকে যদি আমি যোগ না দিয়ে জাস্ট 330-এর সাথে গুণ দেই, ঘটনাটা কি দাঁড়াবে, আলটিমেটলি আমরা যেই প্রবাবিলিটিটা বের করতে চাচ্ছি সেই প্রবাবিলিটিটা বের হবে। দেখেন, এখানে এই 330 ঘটনাটা আমরা কম্বিনেশন ব্যবহার করে পেলাম এবং এই হাফটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেসের জন্য আর এই হাফটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওরের জন্য। আচ্ছা, এখন দেখেন আলটিমেটলি আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি। এখানে প্রবাবিলিটি অফ এক্স বলতে এক্স হচ্ছে এখানে যে কতজন ব্যক্তি পাস করতেছে তার সংখ্যা এবং এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াল, এক্স হচ্ছে আমার কতজন ব্যক্তি পাস করার কথা আমি বলছি, এখানে পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস এবং এক্স তো বলেই ফেললাম যে সাকসেস কতবার ঘটতেছে সেই সংখ্যাটা, কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর আর এর উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস এক্স, দ্যাট মিনস টোটাল ট্রায়াল থেকে যতজন পাস করবে সেটা বিয়োগ দিলেই তো আমি হচ্ছে ফেল করার ব্যক্তির পরিমাণ পাবো। দ্যাট মিনস এটাই হচ্ছে আলটিমেটলি আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডিরাইভেশন। এটা আমি জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আলটিমেট ডিরাইভেশন, ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনটা আমরা রশিদ স্যারের বইয়ে ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনটা যেভাবে আছে আমরা একটু পরে সেটা দেখব। জাস্ট আমি এই এক্সাম্পলটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার ঘটনাটা আসলে কিভাবে ঘটতেছে। এই সূত্রটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন এবং আলটিমেটলি এই সূত্রের ডিরাইভেশনটাকে এখানে
দেখানো হয়েছে। তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। দেখেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনটা আমি এখানে আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। এইখানে যে ডেফিনেশনটা দেখাবো এটা আসলে রশিদ স্যারের বইয়ে দেওয়া। রশিদ স্যারের বইয়ে সরাসরি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা প্রথমেই দেওয়া, হয়তোবা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, এজন্য আমি এই ডেফিনেশনটা পরে নিয়ে আসছি। দেখেন রশিদ স্যারের বইয়ে এক্স্যাক্টলি ঠিক এমনভাবেই লেখা আছে, লেট পি বি দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স, আমি বলছি যে প্রবাবিলিটি অফ অকারেন্সকে পি দ্বারা ডিনোট করা হয়, এবং কিউ বি দ্য প্রবাবিলিটি অফ নট অকারেন্স অফ এ পার্টিকুলার ইভেন্ট ইন এ সিঙ্গেল ট্রায়াল। দ্যাট মিনস কিউ কে বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ নট অকারেন্স, দ্যাট মিনস এটা হচ্ছে আমার ফেইলিওর একটা সিঙ্গেল ট্রায়ালের ক্ষেত্রে, এবং প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেইলিওরকে যদি আমরা যোগ দিই সেক্ষেত্রে আমরা পাবো 1। এরপরে দেখেন, if the experiment is repeated for an independent trial, যদি আমরা n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালে তাকে রিপিট করি ওই এক্সপেরিমেন্টটাকে, the probability of occurrence of an event x times, that means x টাইম কোনো একটা ঘটনা ঘটবে তার সম্ভাবনাটা আমরা বের করব এই probability ফাংশনটার মাধ্যমে। দেখেন এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে যে যদি আমি একটা এক্সপেরিমেন্টকে n টাইমস রিপিট করি সেক্ষেত্রে সেই এক্সপেরিমেন্টের x টাইম ঘটনাটা ঘটার সম্ভাবনাটা আমরা এই প্রবাবিলিটি ফাংশন ব্যবহার করে বের করতে পারি, এবং এখানে x হচ্ছে নাম্বার অফ সাকসেস। এখানে সাকসেস এমন হতে পারে একটাও সাকসেস হবে না, কিংবা n সংখ্যকই সাকসেস হতে পারে। আর বলা হয়েছে যে দ্য ইভেন্ট অফ অকারেন্স, এই ইভেন্টটা ঘটাকে বলা হচ্ছে সাকসেস, আর ইভেন্টটা না ঘটাকে বলা হচ্ছে ফেইলিওর, এবং এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। শুরুতেই যদি আমি আপনাদেরকে এই ইকুয়েশনটা দেখিয়ে দিয়ে বলতাম যে এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশন, তাহলে হয়তোবা আপনাদের বুঝতে একটু কষ্ট হতো, এজন্য আমি জাস্ট এটা পরে দেখালাম। আর আমি আবারও বলতেছি এই ডেফিনেশনটা রশিদ স্যারের বইয়ে এক্স্যাক্টলি এভাবেই দেওয়া আছে। এখন আমি আলটিমেটলি চলে যাচ্ছি আমার ডিরাইভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, যেটা আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। দেখেন ডিরাইভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এক্স্যাক্টলি ডেফিনেশনটার মতোই রশিদ স্যারের বইয়ে যেটা দেওয়া আছে, আমি শুধু সেটাই এখানে উল্লেখ করতেছি। লেট অ্যান এক্সপেরিমেন্ট বি রিপিটেড ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, এক্সপেরিমেন্টটাকে আমি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালে রিপিট করব। পি হচ্ছে আমার প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ হচ্ছে আমার প্রবাবিলিটি অফ ফেইলিওর। সেক্ষেত্রে আমি প্রবাবিলিটি অফ সাকসেসকে লিখব পি দ্বারা, এবং প্রবাবিলিটি অফ ফেইলিওরকে দেখব কিউ দ্বারা, এবং দুইটার প্রবাবিলিটি যদি আমি যোগ করি সেক্ষেত্রে আমি পাবো 1। এখন দেখেন যদি আমার এমন ঘটে যে ওই এক্সপেরিমেন্টে এক্স সংখ্যক সাকসেস থাকে, আমি আপনাদের এক্সপেরিমেন্টের সাকসেসের সংখ্যা বলছি 7, এবং রেস্ট হচ্ছে ফেইলিওর, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফেইলিওর। আপনাদের টোটাল ব্যক্তি ছিল 11টা, দ্যাট মিনস 11 থেকে যদি আমি 7 বিয়োগ দিই বাকি 4 জন হবে হচ্ছে আমার ফেইলিওর। সেক্ষেত্রে আমার একটা সিকোয়েন্স অফ সাকসেস এন্ড ফেইলিওর হবে জাস্ট এখানে s টা হবে x টাইমস, যতবার বলা হবে যে সাকসেস ঘটবে s টা ততবার রিপিট হবে, আর যতবার বলা হবে ফেইলিওর হবে f টা ততবার রিপিট হবে। এখানে জাস্ট সিকোয়েন্সটা বোঝানোর জন্য বলা হয়েছে। দ্যাট মিনস আমি যদি একটা সিকোয়েন্সের প্রবাবিলিটি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা সিকোয়েন্সের প্রবাবিলিটি যদি আমি বের করতে চাই, দেখেন দ্য ইভেন্ট অফ দিস x সাকসেস অ্যান্ড n-x failure আর ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু তারা, আমি এটা আপনাদেরকে উদাহরণ দেওয়ার সময় বলছি, যেহেতু সাকসেস এবং ফেইলিওর ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি অনেকগুলো ইভেন্টের একত্রে ঘটার সম্ভাবনা তাদের আলাদা আলাদা ঘটার সম্ভাবনার গুণফলের সমান। এর মাধ্যমে আমরা আসলে এখানে কতবার s গুণ হবে, যতবার সাকসেসের কথা বলা হবে ততবার s গুণ হবে, এবং যতবার ফেইলিওরের কথা বলা হবে দ্যাট মিনস বাকি n-x টাইমস এই ফেইলিওরের সংখ্যাটা রিপিট হবে। এখন জাস্ট এখানে প্রবাবিলিটি অফ s সমান আমি বলছি p, আমি জাস্ট প্রবাবিলিটি অফ s না লিখে আমি এখানে p লিখলাম, আর প্রবাবিলিটি অফ f না লিখে আমি জাস্ট q লিখলাম। দ্যাট মিনস p আমি গুণ করব x টাইমস আর q আমি গুণ করব n-x টাইমস। এখন
বারবার না গুণ করে আমি কি করতে পারি, তাদের উপরে এই x টাইমস গুণ করা ঘটনাটা জাস্ট পাওয়ার আকারে নিয়ে আসতে পারি এবং n মাইনাস x টাইমস গুণ করার ঘটনাটা পাওয়ার আকারে নিয়ে আসতে পারি। এটা হবে আমার একটা সিকোয়েন্সের প্রবাবিলিটি। জাস্ট অনলি একটা পার্টিকুলার সিকোয়েন্সের প্রবাবিলিটি হবে এই p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস x। এখন যেহেতু আমার ঘটনাটা শুধুমাত্র একটা সিকোয়েন্সে ঘটতেছে না, বিভিন্ন ভাবে ঘটতেছে, এই জন্য দেখেন ইন দ্য এক্সপেরিমেন্ট এক্স সাকসেস আউট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল ক্যান বি হ্যাপেন্ড। এক্স সাকসেসটা অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালের মধ্যে ঘটতে পারে NC(x) মিউচুয়ালি এক্সক্লুসিভ ওয়েতে। দ্যাট মিনস আমার এই প্রবাবিলিটি অফ এক্স এর সাকসেসফুল হওয়ার, এক্স সংখ্যক সাকসেস হওয়ার সম্ভাবনাটা আমরা বের করতে পারবো টোটাল এই যতগুলা সিকোয়েন্স ঘটে সবগুলা সিকোয়েন্সের যোগ দেওয়ার মাধ্যমে। এখানে কতবার যোগ হবে, NC(x) টাইমস সিকোয়েন্স এখানে যোগ হবে। দেখেন কোথাও কোথাও কম্বিনেশন NC(x) দেওয়া হয়, আবার কোথাও কোথাও এটাকে ব্রেকেট দিয়ে উপরে n আর নিচে x দেওয়া হয়। এই কম্বিনেশনের এটা জাস্ট একটা ডিনোশন, দুইটাই সেম, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। রশিদ স্যারের বইয়ে এই ডিনোশনটা দেওয়া আছে তাই আমি এটা ব্যবহার করছি। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে এখানে এই প্রত্যেকটা সিকোয়েন্স কতবার যোগ হবে, NC(x) টাইমস যোগ হবে। এখন আমি বললাম যে যোগ বারবার না লিখে জাস্ট গুণ দিলে ব্যাপারটা একই, শুধুমাত্র আমি এই NC(x) কে যদি এই একটা সিকোয়েন্সের সাথে গুণ দেই সেক্ষেত্রে আমি আলটিমেটলি আমার প্রবাবিলিটি ফাংশনটা পাবো, এবং এটাই হচ্ছে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন। এখানে x এর যে কোনো ভ্যালু আমি যদি বসাই আমি খুব সহজে প্রবাবিলিটি পেয়ে যাব। আলটিমেটলি এটাই ছিল আমার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন। রশিদ স্যারের বইয়ে এই ডিরাইভেশনটা এক্স্যাক্টলি এভাবেই আছে, আপনাদের জাস্ট এটা পড়লেই হবে। তো এর মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ। আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম, ডেফিনেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, underlying conditions of binomial distribution এবং লাস্টলি পড়লাম derivation of binomial distribution। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি binomial distribution এর টপিকগুলো পড়ব। সবশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কোনো কিছু যদি না বোঝেন, আমি অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আমি জানি না আমি আসলে কতটুকু বোঝাতে পেরেছি। আপনারা যদি না বোঝেন দয়া করে কমেন্ট করে জানাবেন। তো আমার নেক্সট ভিডিওটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য, যদি কোনো সমস্যা না থাকে। তো আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন, একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।